স্বাগত জানাচ্ছি রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধন। প্রতিদিন আমরা খুঁজে ফিরি জীবনের ভিন্ন ভিন্ন দিক, গল্প আর অভিজ্ঞতা। আমাদের রোজকার বন্ধনের তেমনি এই ভিন্ন গল্প আর অভিজ্ঞতার আলোকে আজকে আমরা আমাদের সাথে এমন একজন অতিথি পেয়েছি, তার ভিন্ন ভিন্ন পরিচয় আমাদেরকে মুগ্ধ করবে আশা করি। আপনারা যারা সামনে বসে তার গল্প শুনবেন, তার সম্পর্কে জানবেন, আশা করি আপনারাও অনুপ্রাণিত হবেন এবং আপনাদেরও কাজে আসবে তার এই জীবনের গল্প। তিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করবেন। আমরা তার পরিচয় যদি বলতে যাই, ভিন্ন ভিন্ন পরিচয়ের মধ্যে প্রথমে বলতে পারি তিনি একজন উদ্যোক্তা, স্বাস্থ্য চিকিৎসা, আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা নিবিড় সম্পর্ক, সেই জায়গাটায় তিনি খুব সুন্দর করে একটা বন্ধন সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। আমি আসলে তার সম্পর্কে আর খুব বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি তার মুখ থেকে শুনতে চাচ্ছি তার সকল কথাগুলো। চলুন আগে আমরা স্বাগত জানাই আমাদের সেই অতিথি যার কাছ থেকে আজকে আমরা গল্প শুনবো। আমরা আমাদের তার অভিজ্ঞতাটা ভাগ করে নেব আমাদের সাথে। তো আমাদের আজকের অতিথি আমি স্বাগত জানাচ্ছি, আমাদের সামনে বসে আছেন ফিরোজা আপা। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আসলে আমি আপনার সম্পর্কে আমার যেটা মনে হয়েছে আমি আপনার সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরতে পারিনি। আপনি যদি একটু ছোট্ট করে আপনার আজকে যে আমাদের সামনে বসেছেন আপনার অভিজ্ঞতার গল্প বলতে একটু আপনি ছোট্ট পরিচয়টা যদি শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফিরোজা বেগম পলি, কাজ করছি হার্বাল বিউটি প্রোডাক্ট নিয়ে এবং আমি পড়াশোনা করছি হেকিমি চিকিৎসা, যেটাকে বলে আয়ুর্বেদিক চিকিৎসা। আমরা আগে দিনে বলতাম যে কবিরাজ, যেটা রাজা বাদশাহরা যে চিকিৎসাটা নিত, তো সেইটাই শিখছি আমি। আর এখন হচ্ছে আমি 4 বছর পূর্ণ হচ্ছে আর কি। এই বছর আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দিব, আমি 4th ইয়ারে আছি, ফাইনাল ইয়ারেই আছি আর কি। তো আমার হচ্ছে যে এখানে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি আশা করছি আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আসব। তো আমি আচ্ছা সেটা হচ্ছে যে ন্যাচারাল নিয়ে কাজ করছি এই কারণে যে আমি ছোটবেলা থেকেই গাছগাছালি খুব পছন্দ করতাম। আমার যে দুপায়ে হাঁটা শুরু থেকে আর কি, তখন থেকে আমি গাছ সংগ্রহ করা শুরু করতাম। একটু ফুল, ঘাস ফুল পেলেও ছিটাম। বাবা আমাকে বলতো যে তুই আসলে কি মানে জিনভূতে ধরবে তোকে, তুই যে গাছের পিছনে থাকিস তোকে জিনভূতে ধরবে, এরকম। আর ফুল টুল ছিঁড়ে নিয়ে আসতাম সেজন্য। তা আমার আসলে এগুলো ভালো লাগে, আমি বুঝাতে পারবো না, যারা গাছ ভালোবাসেন তারা বুঝবেন ভালো লাগা এক এক দিকে যায়। সেটা নিয়ে একটা চিকিৎসা ব্যবস্থা। আমার ভালো লাগাটা হচ্ছে প্রকৃতির সাথে। আমার প্রকৃতির সাথে, রাইট। মানে আমি আসলে আমার বন্ধু একেবারে বলেন যে অনেকের বন্ধু বান্ধব থাকে, আমি না কেন যেন বন্ধু বলতে পারি না মানে মানুষদেরকে, কিন্তু আমি গাছকে আমার বন্ধু বলি এবং আমার ভাষা কিন্তু বুঝে। আরেকটা জিনিস হচ্ছে, আমার কাজিন আমাকে বলতো যে তুই কি মানে গাছ কি তোর ভাষা বুঝে নাকি, তুই এইভাবে গালে হাতে বসে আসিস, কি ভাবতেছিস, এর সাথে কি কথা বলতেছিস, আমার বলতেছে। তা আমি আসলে ওনারা বুঝাইতে পারলাম না যে সকালবেলা ঘুম ভাঙার পরে আমার এই গাছের দিকে না তাকাইলে আমার ভালো লাগে না, এই জন্য আমি গালে হাত দিয়ে আসলে এই সজীবতাটা আসলে সবার মধ্যে থাকে কিনা আমি জানি না। মানে গাছের সাথে কথা বলতে পারা, গাছেদের ভাষা বোঝা, এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় মানব জীবনের ক্ষেত্রে। সবাই কিন্তু মনে করে গাছ তো গাছ, গাছের সাথে আবার কি কথা বলা যায়, কিন্তু আমার আপনার কথা শুনে মনে হচ্ছে গাছ ফুল পাখি সবার সাথে আসলে কথা বলা যায়। আপু আপনি তো বললেন ছোটবেলা থেকেই আপনার এখানে এই প্রকৃতির সাথে আপনার একটা আলাদা ভালো লাগা, সেখান থেকে আপনি এই যে আয়ুর্বেদিক চিকিৎসার এই এতে আছেন। তো আমি যতটুকু জানি যে আপনি অনেক আগে থেকেই হচ্ছে একটা উদ্যোক্তা জীবনের সাথে আপনার খুব ভালো সখ্যতা রয়েছে। তো আমি আপনার উদ্যোক্তা জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা বলতে গেলে সেই গাছের কথাই বলতে হবে। আমি নিজের অজান্তেই, এখন তো উদ্যোক্তা বলা হয়, কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি যে এটার নামই হচ্ছে উদ্যোক্তা। একটা হিস্টরি বলতে হবে ছোট করে, সেটা হচ্ছে আমার 1998 সালের কথা বলছি, যখন আমি এসএসসি পরীক্ষা দিই। ওই সময় আমার একটা ছোট বাগান ছিল, যে বাগানে 110টা গাছ ছিল।
এখন আমার মনে হচ্ছে যে এই গাছগুলো আমি হারিয়ে ফেলেছি, আমার এখন কষ্ট হয় যে সবগুলো ঔষধি গাছ ছিল আপু, বিশ্বাস করো সবগুলো ঔষধি গাছ ছিল। এখন আমি তো এখন পড়তেছি বলে জানতেছি যে এগুলো আমার ঔষধি গাছ ছিল, তখন কিন্তু বুঝি নাই। তো ওই সময় একটা কি ঘটনা ঘটলো, আমি কলেজ থেকে তখন হচ্ছে যে শাহালি কলেজে পড়তাম, হ্যাঁ। তো কলেজ থেকে নার্সারির লোকের কাছ থেকে একটু মানে চা খাওয়ার টাকা দিয়ে আমি একটু বীজ কিনেছিলাম তার কাছ থেকে। আসলে কিনা বলে না, সে এমনি দিচ্ছে, তারপর আমি খুশি তাকে টাকা দিয়েছি, মানে আপনি এটা নিয়ে খান আর চা খেন। তারপরে আমি ওনাকে ওই বীজটা নিয়ে আসার পরে আমি সেটা বাসায় রোপণ করি। বিশ্বাস করবো আমার বাগানটা এত, আর প্রতিদিনই হাজার হাজার ফুল ফুটতো, সোজা কথা, প্রতিদিন হাজার হাজার ফুল ফুটতো। তো আমি সেরকম ব্যবস্থা করেছি যে প্রতিদিন আমি ফুল দেখতে চাই, তো সেই ধরনের গাছগুলো লাগাইছি। তো ওদিন দুপাটি গাছটা লাগানোর পরে দেখতে খুব গোলাপের মতো লাল টকটকে, খুব সুন্দর, কয়েক কালারই হয়, কয়েক কালার হয়েছে। তো আমি একটা কালার নিয়ে পাশে নার্সারি, যার থেকে আমি সবসময় গাছ কিনি, এই লোকের কাছে আমি দিয়েছি, যা দেখেন তো এটা রাখেন, দেখি সেল হয় কিনা। বিশ্বাস করো আমি সকালে দিয়ে এসেছি, বিকেলে সেল হয়ে গেছে। মাত্র 20 টাকা ছিল সেই গাছটার দাম। আমি বীজ কিনেছি 20 টাকার, মানে কিনেছি বলবো না, জাস্ট ওনাকে চা খেতে দিয়েছিলাম, বলতে গেলে ফ্রি। হ্যাঁ, বলতে গেলে বীজটা আমার ফ্রি। তো বীজ ফ্রি নিয়ে এসে কয়েকশো গাছ হয়েছে, সেখানে একটা মাত্র গাছ আমি তাকে দিয়েছি। সকালে দিয়েছি, বিকেলে যখন উনি বিক্রি করছে আমাকে বলছে কত দাম রাখবো, আমি যে আপনার অনুযায়ী আপনি চিন্তা করে ওইভাবে বিক্রি করেন। ঠিক আছে, এটা তো মনে হয় 20-30 টাকার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, আমি তাতেই খুশি। সেল হয় কিনা এটা আমি দেখতে চাই। মানে আশ্চর্যজনক ভাবে সেদিন দোপাটি ফুলটা সেল হওয়ার পর উনি আমাকে যে খুঁজতেছেন আমি কিন্তু জানি না, সেদিন আর আমি জানি। মানে সেই গাছ বিক্রি দিয়েই হচ্ছে আপনার উদ্যোক্তা জীবনের শুরু হলো। হ্যাঁ, মানে 20 টাকা আমার প্রথম ইনকাম ছিল 20 টাকা, বুঝছো, এই অবস্থা। পরে উনি তো বড় কথা না, আপনি হচ্ছে নিজের একটা জিনিস করেছেন, সেটা বিক্রি হয়েছে, এটাই কিন্তু সব থেকে বড় আনন্দের বিষয়। এরপরে কি করলেন? সেই গাছ নিয়ে কি কাজ ছিল আপনার, নাকি এখন এটাও বলি পরিবর্তন করেছেন? আসলে এতদিন আমি বলতে পারিনি কাউকে, এখন তোমাকে আমি বলতে পারছি। তো সেই নার্সারি ওনাকে নানা বলতাম, উনি বলতেছে যে তোর তো গাছ বিক্রি হয়ে গেছে। সকালে গেলাম, তারপর দিন সকালে গেলাম, পরে আমি তাই নাকি, হ্যাঁ নিয়ে গেছে, চল 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 দেখি তো তোর বাসায় কত গাছ আছে। উনি ওইখানে যে মাথায় হাত দিয়ে দাঁড়ায় আছে কতক্ষণ, যে তুই কেন আবার নার্সারিতে যাস, তোর ঘরেই তো নার্সারির চেয়ে বেশি ফুল গাছ আছে। হ্যাঁ, আমাকে আমি বকতেছে আর কি, কেন যাস, আমি কি নতুন একটা গাছ যদি আসে সেটা আমি সংগ্রহ করবো, এই জন্য যাই। আর আপনার নতুন কিছু পাওয়ার আশা। হ্যাঁ, নতুন কিছু পাওয়ার আশা। এরপর সে আমাকে বললো যে তুই এটা 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 একটা দিয়ে যাবি। আমি দিয়ে আসছি সেদিন। এই পর্যন্ত সে আমাকে আবার অফারও দিয়েছে যে আমি সাভার থেকে বীজ আনি, চারা আনি, তো আমি চারা করবো না, তুই আমাকে চারা দিবি, তুই যদি চারা করতে পারিস চারা দিবি, সেই চারা আমি নিব, আমি সাভার থেকে অনেক টলার ভাড়া দিয়ে আসা যাওয়া করার লাগে, অনেক কষ্ট, আমি তোর কাছ থেকে নিব। সেদিন থেকে শুরু হলো আমার উদ্যোক্তা জীবন, কিন্তু আমি জানতাম না এটাই উদ্যোক্তা জীবন, বুঝছো। তো এই একটা মজার বিষয়। তো আসলে পরিচিতি পেল লাস্ট কয়েক বছর ধরে, তার আগে থেকেও কিন্তু মানুষ উদ্যোক্তা ছিল, কিন্তু এত পরিচিতি আসলে ছিল না উদ্যোক্তা শব্দটা। জি, তারপরে কি করলেন? গাছের পরে কি আর কোনো কিছুতে গিয়েছিলেন, না গাছেই সীমাবদ্ধ আছেন? মাঝখানে আমার একটু গ্যাপ গিয়েছে। গ্যাপ যাওয়ার পরে বাবা মারা গেল, এটা আমার সবচেয়ে বড় কষ্টের একটা জায়গা, যে নাকি আমি কোথাও বেড়াতে গেলে আমার বাবা এই গাছে পানি দিত। তো আমি যখন একবার বাবা মারা যাওয়ার পর আমি যখন আমার কাজিনের কাছে চলে গেলাম, সে কাজিন মনে করো যে আমাকে কাটিং শিখালো, বিভিন্ন ডিজাইন শিখালো, তো বিভিন্ন ডিজাইন জামা কাপড় কাটিং করা শিখালো এবং সাথে ব্যাগ বানানো শিখালো। তো ওইটা শিখে আমি তাকে আমি হচ্ছে একটা ব্যাগ শিখে তাকে 20টা ডিজাইন আমি দিয়েছি, সারা রাত ঘুমাইনি, যখনই মনে পড়েছে সব নিয়ে এঁকেছি, এঁকে ডিজাইন গুলো করে সেটাকে আবার প্র্যাকটিস করে তখন আমি এগুলো আবার কাস্টমারকে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। বেশ ভালো সেল হয়েছিল, ব্যাগের বিজনেসটাও আমি করেছি, মানে কি না করেছি বুঝছো, একেবারে ওই যে কথা বলে না, জুতো থেকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত আমি সবই করেছি, এরকম অবস্থা। তো আমি গহনা তৈরি করতাম এর মাঝখানে। তো আমার ভালো লাগে আসলে, কি আমি একটু সেল করার জন্য আপনি যখন যেটা করেছেন সবই হচ্ছে নিজস্ব ক্রিয়েশন, যেটাকে বলে নিজের উদ্যোগে নিজের মতো করে তৈরি করে। না, আমি মানুষের কাছ থেকে কি কিনবো, আমি তো কেনার কিছু পাই না, সত্যি কথা বলি, আমি সবই তৈরি করতে পারি বলে আমি কিছু কেনার কিছু পাই না যে আমি এটা কোনো কিছু কিনবো।
মানে মানে আমার আপনি গহনা বলো, একদম আমার বাবা। সব সব রকম কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, যে আমার এখন একটা কি প্রয়োজন, একটা কানের প্রয়োজন, সাথে সাথে ওটাকে আমি বানাই। সেটা যেভাবেই হোক ওইভাবে করে আমার কাছে যা ইনস্ট্রুমেন্ট আছে তা দিয়ে আমি সুন্দর করে করবো। সবাই বলে ভালো হয়েছে। আমি কি বলেন আপনি এটাকে ভালো বলেন? তাহলে ভালোটারে কি বলবেন? এই অবস্থা আর কি। আমার আমার খুবই আমার ভালো কোনো লাগলো জায়গায় যে আপনি আসলে দেশীয় পণ্য এবং নিজস্ব ক্রিয়েশনটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। হুম, এটা আমি করেছি। এরপরে এরপরে হচ্ছে এখন বর্তমানে আপনি আসলে কোন উদ্যোগের সাথে আছেন এই বর্তমান সময়ে? বর্তমানে আমি হচ্ছে ন্যাচারাল বিউটি প্রোডাক্ট নিয়ে আছি। তো আমি একটু ছোট্ট করে দেখাই। এটা হচ্ছে আমার নিজস্ব কষ্ট। তারপরেও ভালো লাগে যখন কেউ বলে যে না আপনার প্রোডাক্ট ভালো কাজ করে। সে আবার রিভিউ এই হেয়ার অয়েলটা কি মানে হেয়ার ফল কমায় এরকম হ্যাঁ, টাইপের? হ্যাঁ, এটা হচ্ছে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় এবং অনেকে দেখা যায় না একটু লালচে লালচে বাদামি কালার চুল থাকে না অনেকের, তো সেটাও কালো করতে পারে। সেটাকেও কালো করতে পারে, কন্টিনিউ ইউজ করে যেতে হবে। আর স্ক্যাল্প পরিষ্কার রাখে, মাথার চুলের যে গোড়াটা সেটা মজবুত করে। কন্টিনিউ বলতে কি মানে এটার কোনো নাই যে আমি ১ বছর বা না, ৬ মাস ব্যবহার করলাম, এই যে নাকি একদম সারা জীবন ব্যবহার করতে? আমি তোমার মাধ্যমে জানাই, এই জিনিসটা কিন্তু ভুল করে মানুষ। আমি যে ভাত খাচ্ছি, আমি কি একবারই খাচ্ছি আর কি খাবো না কোনোদিন? খেতে হবে। আচ্ছা, আমি মায়ের পেট থেকে শুরু করে আমার ভ্রূণ যখন হয়েছে তখন থেকে শুরু করে মায়ের কাছ থেকে শোষণ করে সবকিছু নিয়ে নিচ্ছি আমি আগে, তারপর কিন্তু মা পাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যখন জন্মের শুরুর আগে থেকেই আমি যখন খাওয়া শুরু করলাম, তাহলে মানুষ কেন ভাবে যে ন্যাচারাল জিনিস কয়েকদিন ব্যবহার করলে উপকারিতা পাবো? এটা কি কেমিক্যাল জিনিস নাকি যে ঝটপট দিব আর ঝটপট কাজ হয়ে যাবে, লং হয়ে যাবে? যে অনেকে দেখায় আমার চুল অনেক লম্বা হচ্ছে এই হেয়ার অয়েল ব্যবহার করে। আরে বাবা, তোমার তো হরমোন আছে বলেই, তোমার চুলের হরমোন যেটা গ্রোথ হরমোন বলে, ওই হরমোনটা আছে বলেই তোমার চুল বড় হয়েছে। তোমার চুল এই হেয়ার অয়েল বড় হয়নি। হ্যাঁ, হেয়ার অয়েল যদি তোমার মধ্যে ভালো কোনো কিছু থেকে থাকে তাকে তোমার সাপোর্ট দিবে, সাপোর্ট দিবে। এটা সাপোর্ট বাইরে থেকে তোমাকে একটা মানে আসলে পুশ করা, ঠিক এরকম যে তোমার এখানে গ্রোথটা হচ্ছে না কিন্তু তোমার হরমোনটা আছে, হ্যাঁ হচ্ছে না, তখন কিন্তু তোমাকে একটা কাজ করবে। আমি ফেক কিন্তু কিছু করি না, কারণ হচ্ছে কি জানো, আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে পড়ছি, আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমার ক্লায়েন্টকে কখনো ভুল ইনফরমেশন দিব না, কাউকে প্রতারণার মধ্যে ফেলে প্রোডাক্ট বিক্রি করবো না, এটা আমার ধর্মে পড়ে না। মানে আমি আমার বাবার থেকেও শিক্ষা পাইনি, আমার বাবা একজন টিচার ছিলেন এবং আমি সবসময় নৈতিক শিক্ষাটাই পেয়েছি, ভালো জিনিস, ইতিবাচক সবকিছু ভালো ভালো, মানে ভালো দেখতে দেখতে না এখন না মানে নির্ভেজাল লোকদের দেখলে কেমন যেন রাগ হয়ে যায়, বুঝছো? মানে উল্টাপাল্টা লোক দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো আমার কথা হলো ভাই ফেক কেন করছেন আপনারা? চুল দেখাচ্ছেন, আরে ভাই এটা আপনি, আপনার চুল আছে বলে আপনি দেখাচ্ছেন যে আমার চুলগুলো আমি দিনের মধ্যে কয়েকবার কাটি। মানে আমার মনে হয় ২ মাস ৩ মাস পর আমার চুল কাটা হয়। এখন আমি যদি চুল এত বড় রাখতাম আমিও কিন্তু এভাবে দেখাতে পারতাম, কিন্তু আসলে তো আমার এটা চুল আমি করতে পারবো না, তাই না? আমার একসময় চুল ছিল, তখন কিন্তু হেয়ার অয়েলের অ্যাড করার খুব ইচ্ছে ছিল জানো, যখন চুল বড় ছিল। আচ্ছা, তো হেয়ার অয়েল তো ছাড়া এখন আর কি কি কাজ করছেন আপনি? হেয়ার অয়েল ছাড়া আছে ফেস প্যাক, হেয়ার প্যাক, টোনার, শ্যাম্পু, এখন অনেক কিছু আসতেছে। আর এই পরীক্ষা শেষে আরো অনেক কিছু করব, তখন আমার ফেসবুকে দেখতে পাবা এবং আমার মানে এই পেজ যে আছে। প্রোডাক্ট গুলো আপনি নিজেই বানাচ্ছেন, এগুলো কি সবই আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে বানাচ্ছেন? হ্যাঁ, সবগুলো আয়ুর্বেদিকের কাজ দিয়ে করছি, ফর্মুলা দিয়ে করছি এবং গাছগাছালি দিয়ে করছি। কিছু জিনিস আছে প্রিজারভেটিভ এর ব্যাপার আছে, যেটা হচ্ছে কি আমার অনেকদিন ভালো রাখার জন্য। যেমন হেয়ার অয়েল তুমি ৫ বছর রাখলেও সমস্যা নাই, এটা কিন্তু অয়েল, এটার মধ্যে কোনো মানে কি বলে মানে পানি ঢোকার মতো কোনো কিছু নেই, যদি নিজেরা কোনো কিছু পানি না ঢুকাই তাহলে। আর ভেষজটা হচ্ছে মাঝে মাঝে আমাদের তারতম্য মানে আবহাওয়ার উপর নির্ভর করে, এটা এক সময় স্বেচ্ছাচারিত হয়ে যায় না আমাদের, তখন কিন্তু একটু দলা পেকে যায়। হ্যাঁ, তো আমরা আবার অনেক সময় করি কি বলে দেই কাস্টমারকে যে যখন থেকে দলা পেকে গেছে একটু রোদে দিবেন, তাহলে এই জিনিসটা ভালো হয়ে যাবে। তো এই যে এইগুলো আপনি হচ্ছে কি আয়ুর্বেদিক ফর্মুলা ব্যবহার করে এই প্রোডাক্ট গুলো বানাচ্ছেন, তো জি এখানে জি কি কোনো আমরা যেমন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে দেখি যে বিএসটিআই এর অনুমোদন লাগে, তারপর হচ্ছে আরো বিভিন্ন, আমি এত প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে। হ্যাঁ আপনার এই আয়ুর্বেদিক যে প্রোডাক্ট গুলো করছেন, এখানে কি ধরনের কোনো অনুমোদন বা কোনো সার্টিফিকেটের ব্যাপার আছে? আচ্ছা, সেটা হচ্ছে কি আমি কিন্তু ঘরোয়াভাবে ছোট করে করছি, টেস্ট করছি, মানে আমি অল্প অল্প করছি আর
কাস্টমারকে দিয়ে যখন দেখতেছে যে কাস্টমার আসলে আমার কাছের লোকেরাই, কাছের লোকেরা ওরা হচ্ছে কি কাছের লোকেরা বলতে হয় কি আমার আত্মীয় স্বজন না, কিন্তু মানে ডাইনের বাইরে চলাফেরা, ছেলের স্কুলে এরকম দেখা হয়। তো দেখা যাচ্ছে কি যে ওরা আমাকে দেখে আমার ইমপ্রুভ দেখে তখন ওরা চায় দেই, ওরা ভালো ফিডব্যাক দেয়। তো তখন আমার এটা পরীক্ষা হয়ে গেল স্কিনের উপরে। তো বিএসটির অনুমোদনটা হচ্ছে কি আসলে বিএসটির অনুমোদন লাগে না, মোড়ক করলে লাগে, কিন্তু এখানে হচ্ছে কি ওনারা হচ্ছে কি মানে তুমি যে কাজটা করবা এটা একটা কি বলে এটা ইয়ের মধ্যে আনা আর কি, একটা গণ্ডির মধ্যে আনা। আর বিএসটির অনুমোদন নিতে গেলে বা ইয়ে করতে গেলে এটার কারখানায় দেখাতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। আর আমার তো কোনো কেমিক্যালের কাজ না, এখানে আমার নষ্ট হওয়া মানে ক্ষতিকারক কোনো কিছু নেই। এই জন্য আমার বিএসটি অনুমোদন আপাতত নিচ্ছি না, তবে ভবিষ্যতে যদি লাগে সেরকম রুলস যদি আসে তবে অবশ্যই নিতে হবে আর কি। আমার বিগ প্ল্যান আছে, সেই প্ল্যানটা হলো যেমন ধরেন আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলোর কথা বললেন, তো এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলোর ধরেন এক একজনের হরমোনাল প্রবলেম এক এক রকম থাকে, সবারটা তো সবার সাথে মিশবে না। তো ধরেন একজন কাস্টমারের যে প্রোডাক্ট আপনাকে ভালো ফিডব্যাক দিল, ওটা আর একজন কাস্টমারের কাছে ভালো নাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনার জাজমেন্টটা কিভাবে করবেন? এটা হচ্ছে আমরা হচ্ছে আয়ুর্বেদিকে যেটা করি, আমরা সবসময় মানুষকে চিন্তা করি তিনটা জিনিস নিয়ে, বায়ু পিত্ত কফ দ্বারা। আর মানুষের গঠনই হয়েছে বায়ু পিত্ত কফ দ্বারা। তো উনি কি প্রকৃতির লোক, ওনার স্কিনটা কিরকম এটা আমরা বুঝতে পারি উনি কি প্রকৃতির লোক ওনার স্কিন দেখলে। হ্যাঁ, তো ওনার অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এই টাইপের জিনিস দেখলে আবার অনেকে মিক্সচারও থাকে, দুটা মিক্সচার থাকে। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে তার জন্য কোনটা দরকার। তো তাকে একটা প্রাথমিক পর্যায়ে একটা মানে তাকে অবজার্ভ করে দেওয়া হয়। এরপরে সে যদি বলে যে না আমার শুট করেছে, ভালো হয়েছে, তারপরে ওনার জন্য শেষ, আর এটা দরকার নেই। যদি উনি বলে যে আমার এটা প্রবলেম হয়েছে, আমি বললাম যে আপনি দরকার হলে ওই প্রোডাক্ট ফেরত দেন, আমি আপনাকে আরো প্রোডাক্ট করে দিচ্ছি। তো ওনার অনুযায়ী তখন আবার ওনাকে প্রোডাক্ট করে দেই, এই আর কি। যারা স্কিনের ভেরিফিকেশন যেরকম মানে এক একজনের এক এক রকম থাকে, আপনি সেই অনুযায়ী আপনি বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই করা যায়। বর্তমান সময়ে বর্তমান বাজারে দেখা যায় যে কোরিয়ান কসমেটিক্স এর চাহিদাটা খুবই বেশি, যেটা আমরা দেখি যে আমার আসলে আমি নিজে এত প্রোডাক্টের সাথে পরিচিত না, তো অত ভালো নামও হয়তো বলতে পারবো না, যেটা স্কিন ফর্সা করছে, এটা এই করছে, এটা মানে নাইট ক্রিম, বিভিন্ন ধরনের মানে কোরিয়ান প্রোডাক্ট। শুধু কোরিয়ান গুলো ভুল হবে, মানে বিদেশি প্রোডাক্ট, তারপর হচ্ছে আমাদের দেশেও অনেক রকমের কিছু আছে। তো এই যে ওগুলোর দামও অনেক ক্ষেত্রে দেখা যায় তুলনামূলক কম বেশি ভেরিফাই করে। তো সেই জায়গা থেকে আপনার এই যে আয়ুর্বেদিক কাজের যে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো বানাচ্ছেন, বাঙালি মেয়েদের কিন্তু স্কিনের ব্যাপারে মানে সবসময় চাই যে একটু নিজেকে গ্লো রাখার জন্য। তো সেই জায়গা থেকে যে অন্যান্য প্রোডাক্ট যেগুলো বিদেশি প্রোডাক্টের ভিড়ে আপনার এই আয়ুর্বেদিক প্রোডাক্ট গুলো কি কতটা প্রাসঙ্গিক, বা আপনি কি মনে করেন এই জায়গাটায় যে আয়ুর্বেদিকটাই? আচ্ছা, আমরা হচ্ছে প্রকৃতির সাথে একদম সম্পর্ক, প্রথমে আপনি বলেছিলেন প্রকৃতি আমরাও যেমন ন্যাচারাল ভাবেই তৈরি, প্রকৃতিও কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি, আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আমাদের কি করতে হবে? ন্যাচারালের সাথে থাকতে হবে, আমাদের কোনো কেমিক্যাল আমাকে স্পর্শ করাটা আসলে উচিত নয়। এই স্কিনটা এমন একটা সেন্সিটিভ জায়গা, সেটা হচ্ছে ত্বকটা আরো বেশি, যেটা ফেসের কথা বলছি সেটা আরো বেশি সেন্সিটিভ, অনেক সফট সব জায়গা থেকেই। তো এখানে হচ্ছে আপনি যে যদি ব্লিচ দেন সেটা কি হবে, আপনি ফ্লোরে ফেলে দেখেন সেখানে দাগ হয়ে যাবে, ওই ফ্লোরটা জীবনেও কিন্তু ঠিক হচ্ছে না। আর স্কিনটা সাধারণ একটা সফট জায়গা, সেখানে যদি আপনি ব্লিচিং করেন, সেখানে যদি একটা মানে কোন একটা অ্যাসিড দিয়ে যদি আপনার এটা ওই যে মেস্তার জন্য অনেকে করে, তো এই ব্লিচটা করার পর তার সেলগুলো ড্যামেজ হয়ে যায়, সেলগুলো মরে যায়। এর পরবর্তীতে তার কি রিঅ্যাকশন হয়, অনেকগুলো ভিডিও আপনি হয়তো বা দেখেছেন, আমিও কিছুদিন আগে একটা দেখলাম, খুবই খারাপ লাগে। আর এই কোরিয়ার ইয়াগুলো বলবো না, দেশের কথা বলে হয়তো বাবার কোনো কিছু বলবে, তো যেমন এই বাহিরের যে প্রোডাক্ট গুলো, এগুলো যে ফর্সা করে ফেলবে একদিনে, এইটা হলো আসলে যারা মানে পাগল আছে না, আমার মনে হয় এটা অ্যাবনর্মাল মানুষ, যে কিভাবে সম্ভব, এটা কেন নিজেকে প্রশ্ন করে না, কিভাবে সম্ভব আমি একদিনে, দুদিনে, 7 দিনে, 15 দিনে কিভাবে ফর্সা হয়ে যাব?
ওটা তো আপনার উপরে স্কিনের লেয়ারটাকে ফেলে দিচ্ছে। আমাদের স্কিনে 3টা লেয়ার থাকে, সেই একটা লেয়ার ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার পরে ওই আপনি নিজেই দেখেন পুড়ে গেলে সেই জায়গাটা সাদা হয়ে যায়। কেন? সেই জায়গাটা আরেকটা স্কিন আসছে, একটা প্রথম স্কিনটা চলে যাওয়ার পর আরেকটা স্কিন আছে, তারপরে আরেকটা স্কিন আছে। হ্যাঁ, আমি অনেক ফর্সা হয়ে গেছি, কিছুদিন পরে এমন কালো হয়েছে যা আগে ছিল তার চেয়ে বেশি। তাহলে ভাই আমি বলবো যে সবাই আপনারা তার মানে এগুলো বাজারে আমরা যে পণ্যগুলো পাচ্ছি এগুলোর সাইড ইফেক্টটা খুব ভয়ঙ্কর হতে পারে, ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। আয়ুর্বেদিক ক্ষেত্রে বা প্রকৃতির পণ্য যেগুলো আমরা পাচ্ছি এগুলো কোনো সাইড ইফেক্ট হবে না। বলেন যে আমি সারা জীবন বেঁচে আছি যতদিন ততদিন ব্যবহার করব, কিচ্ছুই হবে না, বরঞ্চ আপনার দিন দিন গ্লো আরো বাড়বে। কারণ কি আমাদের 25-এর পর থেকে কিন্তু শরীরটা ভেঙে যাওয়ার একটা ইয়ে হয়, যেন আমরা মহিলারা কিন্তু কাজ করি বেশি, নিজের যত্ন নেই না, এটা আসলে নেওয়া উচিত। তারপরে আমরা এই চুলার কাছে থাকি, রোদে পড়ি, হ্যাঁ, অনেক সময় বৃষ্টিতেও ভিজি, তাই না? অনেক সময় হয় না? তো দেখা যাচ্ছে আমাদের কি স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট ছেলেদের চাইতে মেয়েদের স্কিন কেয়ারটা খুবই দরকার। এর এমন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের স্কিন কিন্তু লুজ হয়ে যাবে। হ্যাঁ, ছেলেদের চাইতে আমাদের তাড়াতাড়ি লুজ হয়ে যায়, কারণ আমরা হার্ড পরিশ্রম করছি, কিন্তু আমরা অনেক পরিশ্রম করতেছি, ক্যালসিয়ামের অভাব, আয়রনের অভাব, পানি খাই না, নিজের যত্নটা করি না, একটা নাস্তা সকালবেলা নাস্তা একটু আনন্দ করে নিজের মতো করে বসে খাবো সেটা কিন্তু খাই না, যেটা আমাদের আয়ুর্বেদ বলছে আপনি যদি পানি খান অসম্ভব একটা মানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি পড়তেছি, আমার এত ভালো লাগে, মনে হয় যে আমি ক্লাসে যখন যাই মনে হয় ডুবে যাই আর কি, এমন লাগে যে এত কিছু। এখানে আমি একটু আপনার কাছ থেকে মানে ব্যক্তিগত এবং আমার যারা দর্শক আছে তাদের জন্য জানতে চাচ্ছি, আয়ুর্বেদিক তো শুধু স্কিন কেয়ারের জন্য না, মানে সব রকম চিকিৎসা ব্যবস্থার জন্য আছে। তো আপনি হয়তো একটা সেক্টরে স্কিন কেয়ার সেক্টরটা আছেন, কিন্তু আপনি তো তাও একজন মানে আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে নিজেকে পরিচিত করবেন কয়েকদিন পর ইনশাআল্লাহ। তো এখন আমাদেরকে যদি একটু সাজেশন দিতেন যে এই যে আমাদের প্রতিদিনের যে অভ্যাস, আমরা প্রতিটা মানুষেরই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আয়ুর্বেদ চিকিৎসায় এমন কিছু টিপস কি আছে যে টিপস গুলো আমরা ফলো করলে আমরা ভালো থাকতে পারি? এটা মানে ফ্রি ডাক্তারি পরামর্শটা আপনার কাছে চাচ্ছি। সেটা আমি সবসময় অনেকেরই কাছে বলে থাকি, সেটা হলো আমাদেরকে বলা আছে যে উষা পান। হ্যাঁ, উষা পান মানে হচ্ছে একদম ভোর যখন একটু মানে আভা থাকে, আজানের পর যে অবস্থাটা থাকে না, আজানের পর নামাজ পড়ার পরও যে কয়েক মিনিট একটা থাকে, এখনো অন্ধকার আছে, হালকা একটা নীলচে আভা দেখা যাচ্ছে, ওই সময় উষা পান মানে সূর্যের আগে উঠে যে পানিটা পান করা হয় সেটা হচ্ছে উষা পান। ঠিক আছে? তো আমি মানে যদি আপনি সঠিকটাই চাচ্ছেন এই জন্যই আপনাকে বললাম, একদম উষা পান থেকে শুরু করতে হবে, কুসুম গরম পানি ওই সময়টা, এবং ওই সময় যদি আপনি হাফ লিটারের মতো খান তাহলে স্টাইনের মধ্যে চলে যাবে, আর 250 ml আপনার পাকস্থলীতে জমা থাকবে, তাহলে হচ্ছে কি আপনার পাকস্থলীটা একটা ক্লিন হলো। এই কুসুম গরম পানি হচ্ছে কি আপনার প্রথমেই পাকস্থলীকে ক্লিন করতে সাহায্য করে। তো ক্লিন যদি আপনি না করেন, আবার আপনি এখনই আপনি পানি না খেয়ে একটু কুসুম গরম পানি খেতে হবে, কারণ অ্যাসিডিটি থাকে, অ্যাসিড গুলো বের হয়ে যাওয়াটাই দরকার, টক্সিন যেগুলো সেগুলো বের হয়। তো ওগুলো না করে যদি আপনি একটা ভারী খাবার খান আপনার পাকস্থলী নিতে পারবে না, কারণ সে 7-8 ঘন্টার মতো রেস্টে ছিল, সে হঠাৎ করে সেই কাজ করা শুরু করবে, তার কিন্তু একটা সমস্যা হয়। যেমন আপনারা ঘুমাতে উঠে শরীরটা অলসে লাগে না, আলসে ভাব লাগে না, সেই আমাদের বডির ভিতরেও কিন্তু আলসে ভাব লাগে, তাকে একটু সময় দিতে হবে, একটু জগিং করলেন, হ্যাঁ, একটু মুখের এক্সারসাইজ, যেমন আমাদের এখানে আমাদের ফেসিয়ালের কিন্তু এক্সারসাইজ আছে, এগুলো করতে হয় যদি আপনি বৃদ্ধ হতে তাড়াতাড়ি না চান। এইটা করতে হবে, তারপর হেয়ার ম্যাসাজ করতে হবে, আমার বডির কিছু রেগুলার টিপস ফলো করলে আমরা দেরিতে বৃদ্ধ হব, একদম মানে নিজেদের চেহারার উপরে বৃদ্ধের ছাপটা দেরিতে আসবে, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে এটা তো অবশ্যই সবার জন্য খুবই জরুরি। হ্যাঁ, অনেকে ভাবে যে মরে যাব, কি আর দরকার, আরে ভাই দরকার আছে, ঘরে হাজবেন্ড আছে, বুঝতে হবে তো, কারণ ওনার চেহারা যেন, ওনার চোখটা যেন আরেক জায়গায় না যায়, সেজন্য যেন প্রত্যেকদিন যেন বলে যায় যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনার এই কথা পরে তো আমাদের যারা নারী দর্শক থাকবে তারা সবাই আপনার কাছে টিপস নেওয়ার জন্য আসবে। আমি রাজি ভাই, আমি দিতে রাজি আছি টিপস, আমি দিতে রাজি আছি কিভাবে তার জীবনটাকে করবে।
তো সকালে নাস্তাটা শুরু করবেন বাদাম আর ফল দিয়ে, বাদাম আর ফল। এরপরে যদি আপনি চান যে আমার এখনো ক্ষুধা লাগছে, তাহলে একটু ভারী কিছু খাওয়া দরকার, তখন আপনি খেতে পারেন লাল আটা, হ্যাঁ লাল আটা রুটি খেতে পারেন, লাল চালের ভাত খেতে পারেন। এটা বলছে মানে আয়ুর্বেদ শাস্ত্র বলতেছে যে আপনি এমন কিছু খান যেটা সহজেই হজম হয়ে যায়, ঠিক আছে। বাদামটা খাবেন, সে আবার অনেকে কি করে ড্রাই করে বাদাম খায়, আবার খোসা সহকারে বাদাম খায়, এটা খুবই খারাপ। রাতে ভিজিয়ে রাখতে হবে বাদাম অবশ্যই, সকালে খোসা ছিলে তারপরে সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছিলে এরপর আপনাকে সেটা চিবিয়ে খেতে হবে, এমন ভাবে দাঁতেই দুধের মতো করে ফেলতে হবে, মানে দুধ খেলে যেমন লিকুইড থাকে সেই বাদামটাকে লিকুইড করে ফেলতে হবে। মানে সবাই খায়, বলে আমি তো এগুলো খাই আমার তো কোনো কিছু হচ্ছে না, আমার এত রোগে ভুগছি কেন? আরে ভাই তুমি তো খাচ্ছ কিন্তু প্রপার ওয়েতে খাচ্ছ না, তো এটা তো সমস্যা, তাই না? খাওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম করে নিয়ম খেতে আছে, হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি দুপুরে ঠিক টাইম মতো খাবেন, গোসল করবেন, হ্যাঁ। এরপর নামাজ টামাজ যা দরকার হয় সেগুলো করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার তারা পড়বেন, যারা অন্য ধর্মী আছে তারা তাদের মতো করে উপাসনা করবে। এরপরে আপনি যখনই সূর্য ডুববে আপনি চিন্তা করবেন আপনার এখন খাওয়া নিষেধ। এটা আয়ুর্বেদ শাস্ত্র বলে, আমি না, আয়ুর্বেদ শাস্ত্র বলতেছে তোমার অগ্নি এখন আর কাজ করবে না। তখনই কি করতেছো? মাংস খাচ্ছ, পোলাও খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, চটপটি খাচ্ছ, হালিম খাচ্ছ, হজম হবে কি করে? স্টপ করবা? কিন্তু আমরা তো তাহলে রাতের খাবার খাবো না? হ্যাঁ, রাতের খাবার খাবা কখন আমি সেটাই বলছি। সূর্য যখন ডুবে যাবে তোমরা আগে খেয়াল করো, সেই আগের যুগে চলে যাও যেদিন নাকি কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কেরোসিনে ইয়ে জ্বালাতো, কি কি যেন বলে, হারিকেন, যেটাকে হ্যারিকেন যে আমরা নানু বাড়িতে দেখছি, তেমন একটা মনে পড়ে না। তো ওই সময়টা হচ্ছে কি আমি কিন্তু দেখেছি, সত্যি কথা আমার নিজের চোখে দেখেছি। তারা দেখে কি আসরের টাইমে ভাত খাচ্ছে, আমি তো অবাক হয়ে যেতে, আসরের টাইমে কেন ভাত খায়? আমরা তো 8টা কি 9টা বাজাই ভাত খেতে, আমার তো টেনশন হলো। এখন আমি বুঝতেছি এরা কেন খায়, এরা আগে ঘুমিয়ে যাবে, কারণ ওই যে তাদের কারেন্ট নাই এবং তারা সেভাবে সজাগ থাকছে না। তারা কি করে সন্ধ্যায় ভাত খেয়ে নেয়, আসরের পর থেকে শুরু করে তাদের প্রিপারেশন, মানে একদম মাগরিবের আগ মুহূর্তে খেয়ে নামাজ পড়ে একদম ঘুম। ও মাই গড, আমার তো অস্থির লাগে, কিন্তু আমাদের ঢাকায় মেয়ে, আমি নানু বাড়ি গেছি, নানু বাড়ি দেখি এই অবস্থা, আমি কি নানু তাহলে যে রাত তো অনেক বড়, কিভাবে তাহলে এই করবো পার করবো? হ্যাঁ, তাহলে আমার ভয় আর কি, একটু হেরিকেনটা জোরে জ্বালিয়ে রাখতো, তারা নিবু নিবু করে রাখতো। এই যে দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, তারা কিন্তু এমনও লোক আছে যারা এই সব ডিসিপ্লিন মেনে চলছে, তারা কিন্তু 100-150 বছর, এখনো কিছু লোক আছে, খুঁজে বের করো, এখনো লোক। এখানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে হ্যাঁ এটা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা আমরা বলি, আমরা একটা যান্ত্রিক জীবনের মধ্যে আছি। আমাদের হয়তো মানে যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজ করেন বা অনলাইনে যারা কাজ করেন, ম্যাক্সিমামে অনেক রাত পর্যন্ত তাদেরকে কাজ করতে হয়। আবার অনেকের ক্ষেত্রে শোনা যায় যে তার দিন শুরুই হয় হচ্ছে সন্ধ্যার পর থেকে, মানে রাত থেকেই তার কাজের স্পিড বাড়ে। এটা আসলে অনলাইন সেক্টরে আমাদের বিদেশের সাথে কাজ করতে গেলে আমাদের কিন্তু একটু লেট নাইটে কাজ করতে হয়। এক্ষেত্রে এদেরকে কি বলবেন? এরা কি এই আপনাদের আয়ুর্বেদিক চিকিৎসার কোন সেক্টরে এরা পড়ে? আচ্ছা, অবশ্যই এদের জন্য কোনো নিয়ম আছে? পড়ে না, কিন্তু নিয়ম আছে। আপনি কেন কাজ করছেন? অর্থ উপার্জন করছেন, সেই অর্থটা কোথায় ব্যয় করবেন? আপনার অসুখে, সেই হসপিটালে। কেন? আমার আমার কথা হলো সেটাই, যেটা শাস্ত্র বলেছে তো ঠিক আছে, কিন্তু শাস্ত্রের সাথে একটু মিল রেখে আমাদের একটু আধুনিকতার ছোঁয়াটা দিতে হবে, যেহেতু আমাদের কাজ করতে হয়, করার কিছু নাই। তাহলে আমাদের খাবারটাকে আমি 8টার মধ্যে সেরে ফেলবো। এখন কিন্তু বর্তমানে ডাক্তাররা তাই বলছে 8টার মধ্যে সেরে ফেলতে। আপনার 8টার পরে 2 ঘন্টা আপনি কিন্তু গ্যাপ পাচ্ছেন। আপনি 8টায় খেয়ে আপনি 2 ঘন্টায় 10টার সময় ঘুমাতে যাবেন অথবা 11টায়, তাহলে 3 ঘন্টা গ্যাপ পাচ্ছেন। এই 3 ঘন্টা কিন্তু আপনার খাবারের প্রসেসিং হয়ে যাচ্ছে পেটের মধ্যে, আপনি খাবার ঢুকানোর মাত্রই হ্যাঁ হয়ে যাচ্ছে, কাজ করছে। কিন্তু আপনি যখন 12টায় কাজ শেষ করে 12:30টায় খেয়ে 1টার দিকেই ঘুমিয়ে যাবেন, তখন ওই খাবার কিন্তু হজম হবে না। আপনি আর কিন্তু 12টা-1টার পরে আর জেগে থাকার মতো এনার্জি থাকবে না, আপনি খেয়েই ঘুমিয়ে যাচ্ছেন। এই খাবারটা হবে একটা সময় টক্সিন, এই টক্সিন থেকে শুরু হবে আপনার বিভিন্ন অঙ্গে যায় এটার একটা বিষক্রিয়া, আস্তে 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 ছড়িয়ে এক এক জায়গায়, যে অনেকের দেখেন যে ব্যথার, এখন কিন্তু মহিলাদের বেশিরভাগই ব্যথার একটা প্রবলেম। এই ব্যথাটা কিন্তু
আসতেছে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে ঘুরে বেড়াচ্ছে আর জায়গায় জায়গায় পেইন তৈরি করছে, এবং এই খাবারগুলো আমার হজম হচ্ছে না। এই খাবারগুলো লাস্টে আমাদের বর্জ্য এমন ভাবে হচ্ছে, মানে এটা আর কি কি বলবো, একটা এক ধরনের অসুখ তৈরি করবে আস্তে আস্তে। একটা সময় দেখবেন যে একটা অসুখ হয়ে যাবে, মারাত্মক অসুখ হয়ে যাবে, এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে। এই ক্যান্সারটা আসলে কোনো কোনো কিন্তু রোগ নয়, এটা একটা বিকৃত সেল। আমার গায়ের উপরে যেমন একটা মানে সেলটা খুব রাগান্বিত হয়ে গেছে, মানে কোনো একটা কারণে সে রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে সে ফুলে উঠে মানে সে একটা রূপ ধারণ করলো, তখন আমার টেনশন পড়ি ওইটা নিয়ে। কিন্তু এটা তো আমার সেল, এই সেলকে আমি নষ্ট করেছি। আমি খাবার দাবার ঠিক মতো খাই নেই, ঘুমাই নাই, গোসল করি নেই, পানি খাই নেই, তাহলে আমার কি হবে? মানে আপনি আপনার কথা যেটা আমরা মানে আমি বুঝতে পারছি যে আধুনিক জীবন এবং এই যে আয়ুর্বেদিক চিকিৎসার যে শাস্ত্র যে কথাগুলো এগুলোকে ব্যালেন্স করে চলতে হবে। এবং ব্যালেন্স করে চলতে যে হবে। কাজই হ্যাঁ যে কাজই করি না কেন অবশ্যই আমাদেরকে একটা রুটিন মাফিক কাজ করতে হবে। হুম 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 হুম। তো যেমন ধরেন, এখনো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এখনো হুম হুম অনেকেই হুম। কিন্তু এই আয়ুর্বেদিক চিকিৎসা বলি বা আয়ুর্বেদিক স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে এখনো অনেকেই কিন্তু সেভাবে পরিচিত না। তো আপনার কি মনে হয় এটা পরিচিত করতে গেলে কি করা উচিত, আর এটা আসলে পরিচিত হলে আমাদের দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে এটার প্রভাবটা কিরকম পড়বে সেটা একটু জানতে চাচ্ছি। আন্তর্জাতিক বাজারে কিন্তু কাঁচা আমের পাতাও কিন্তু বিক্রি করে, তারা কিন্তু অনেক সচেতন। আমাদের দেশের মানুষগুলোই আসলে সচেতন না এখনো। তারা এখন কেমিক্যালের উপরে, মানে বাহিরের প্রোডাক্ট গুলো দেশে এনে সেগুলো সেল করতেছে, নিজের স্কিনেও 12টা বাজাচ্ছে, অন্যদেরও 12টা বাজাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের দেখবে যে আমাদের সবসময় চিন্তা হলো বাহিরের দেশের কি আছে, বাহিরের দেশে কি আছে এগুলো। আরে আমার দেশের মাটিতে কি আছে সেটা আমার জন্য, সেটা আমার জন্য সৃষ্টিকর্তা দিয়েছেন। একটা আমলকিও যদি হয়ে থাকে, একটা ঘাসও যদি হয়ে থাকে, সেই ঘাসটাও কিন্তু আমার জন্য। ঘাসও কিন্তু অনেক রোগের উপকার করে, লিভারের জন্য অনেক কাজের উপকার করে। তো সেই ঘাসটাও আমার জন্য, সেটা নিয়ে গ্রহণ করছিস না কেন? আমাদের দেশের প্রোডাক্ট যদি আমরা নিজেরাই ব্যবহার না করি, আমাদের দেশের গাছগাছালি যদি আমরা নিজেরাই না ভোগ করতে পারি, অন্য রাষ্ট্রতে আমি পাঠাই আমার লাভ নাই তো। আমাকে আগে আমার নিজের দেশকে সুরক্ষা করতে হবে। তো আমার চিন্তা হচ্ছে কি জানেন, আমি এখন সবাইকে বলি ভাই ত্রিফলা খাও, ত্রিফলা খাও। তার মানে ত্রিফলা হচ্ছে 3টি ফলের সমন্বয়। আয়ুর্বেদে বলা আছে আমলকি, হর্তকি, বহেরা, এটা সবাই চিনি কিন্তু কেউ খায় না। এই এই ত্রিফলাটা হচ্ছে কোরআনে যে বলা আছে না, যে মধু আর কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, সেই ত্রিফলাটা কিন্তু সেই রোগেরই কাজ করছে। কালকে একটা ইনফরমেশন শুনো, আমার খুবই আনন্দ লাগে যখন আগে আমার ক্লায়েন্টরা বলে যে আমার না খুব ভালো লাগছে, এবং আপনি যার যার কথা বলছেন তার চেয়ে বেশি ভালো হচ্ছে। আমি কি বলেন, এই 3-4 দিনেই ভালো বুঝতে পারতেছেন? তো আপনারা না বলেন আয়ুর্বেদ কোনো কাজ করে না। আমি কিন্তু অনেক ম্যাজিক পেয়েছি, সত্যি কথা। এটার পিছনে খাটার একটা কারণ, আমি কষ্ট করে হলেও খাটি কেন, যে এর মধ্যে আমি দারুণ দারুণ ম্যাজিক পেয়েছি, যে ম্যাজিক আমার তাৎক্ষণিক 10 মিনিট 5 মিনিটের মধ্যে এই ম্যাজিক দেখায় দেয়। তখন এই নিয়ে আমি কাজ করা শুরু করি। এই তো এইটাতে আমার প্রচার করতে হবে আমার কাজ, দেশীয় লোকদের জন্য, আমার দেশি ভাই বোনদের জন্য, যারা নাকি এগুলো খেয়ে ভালো উপকার পাবে। কেন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে যাবো রে ভাই, আমার দরকার নাই তো। ত্রিফলা খান, ত্রিফলা প্রথমেই বুঝতে পারবেন গ্যাস্ট্রিকের সমস্যা। এই মুহূর্তে আপনার পেট ব্যথা করতেছে, হয়তো ঝাল খেয়ে ফেলছেন অথবা অন্য কিছু খেয়ে ফেলছেন, এমন কিছু যে আপনার বদহজম হয়ে গেছে, আপনি খান ত্রিফলা 1 কাপ চা, দেখেন কি ম্যাজিক। আমি সব নিজের চোখে দেখেছি, নিজে অনুভূতি করেছি, এবং আমি যাদেরকে দিয়েছি তারাও কিন্তু আমাকে ওই কথাটাই বলেছে। এই জন্যই কনফিডেন্স পাই এই মানে আয়ুর্বেদকে আমি আরো প্রকৃতি অনেক উপরে যেমন নিয়ে যেতে চাই। আমাদের সজীব করছে, প্রকৃতির যে প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি এগুলো আমাদের মানে বেঁচে থাকার অবলম্বন এক কথায় একদম প্রকৃতির একদম। এগুলো। ওই বলতে আচ্ছা, পারবেন না আরেকটা যে আমি প্রশ্ন 6 মাস, আপনার কাছে আমি করতে চাচ্ছি। আম, ওই যে আজকাল আপু, মানে ছোট্ট করে একটা উত্তর চাচ্ছি যে অনলাইনে আজকাল প্রায় দেখা যাচ্ছে যে অনেকে তেল বানায় বিক্রি করছে বিভিন্ন রকমের এটা জিনিসপত্র স্বাস্থ্য দিয়ে। মতো হয় না, আহ, হ্যাঁ, জাল এটা করছে স্বাস্থ্য মতো আর হয় না। হচ্ছে তেল বিক্রি করছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আসলেই কি তেল বিক্রি করার জন্য কোনো ফর্মুলা প্রয়োজন আছে, নাকি যে প্রকৃতির অবশ্যই কিছু উপাদান দিলাম জ্বালাইলাম আর বিক্রি করলাম এটাই হয়ে গেল? ভাই, একটা তেল বানাতে 1 মাসের প্রিপারেশন লাগে। ও প্রতিদিন কিভাবে ডেলিভারি দেয় এগুলা? 1 মাসের আমরা তো প্রিপারেশন অনলাইনে লাগে। দেখছি, এখন আমরা তো
আজকে আপনার সাথে কথা বলে আমরা ফর্মুলা আছে বা এই রিলেটেড পড়াশোনা আছে এটা জানছি, কিন্তু হ্যাঁ, আমরা তো অনলাইনে এই ধরনের মানে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আমরা তো আর মানে কি বলবো বিপাকে পড়ে যাই, হ্যাঁ, আমরা কিনবো কি কিনবো না। তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছে ভেষজ, হবে না এগুলো এগুলো এটা কিছুদিনের জন্য হয়তো বা আপনি ব্যবহার করে ভালো লাগবে, তারপরে আর আর ইয়ে হবে না, এটা ক্ষতি হবে। হ্যাঁ, সবকিছুরই ফর্মুলা আছে, এই যে সবকিছুরই একটা নিয়ম আপনার এই আছে। কথার মধ্যে থেকে আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করলো যে আপনি তো পড়াশোনা করছেন, পাশাপাশি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো তৈরি করছেন। অবশ্যই এখানে আপনার পড়াশোনা, আপনার যে মানে ছোটবেলা থেকে যে প্রকৃতির সাথে যে একটা সখ্যতা, সেই বিষয়টা আমার এখানে কাজে লাগছে। কিন্তু তরুণ যারা আছে, যারা হচ্ছে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে, প্রকৃতির প্রোডাক্ট নিয়ে নিয়ে তারা হচ্ছে বাজারজাত করতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? যে পড়াশোনা করতে হবে নাকি ছোট কোনো কোর্স করে নিতে পারে, নাকি হচ্ছে এগুলো এমনি যে বাজারে যেমন 30 দিন ইংরেজি শিক্ষা টাইপের বই টই পাওয়া যায়, এরকম কোনো বই আছে যেটা পড়েই করতে পারবে? আচ্ছা, তাদেরকে বলবো যে যদি কেউ উদ্যোক্তা জীবন নিয়ে আসতে চান, এখন বর্তমানে না ওই শর্ট কোর্স নেই। হ্যাঁ, আয়ুর্বেদিকের শর্ট কোর্স নেই, এগুলো শেখানোর মতো শর্ট কোর্স নেই। যারাও শেখাবে তারাও দেখবেন অনেক কিছু হাতে রেখে শেখায়, ঝামেলা এটাই। আর না জেনে মনে করে যে ইউটিউব দেখলাম, বাস এখান থেকে বানিয়ে ফেললাম, না, ইউটিউবেও অনেক কিছু লুকোচুরি আছে। হ্যাঁ, এটা সবসময় সত্য না, ইউটিউবের অনেক তথ্যগুলো ভুল থাকে, তো এগুলো করা যাবে না। আপনারা যদি চান তাহলে প্রপার যে কাজ করে, যে আসলে এটা নিয়ে ডিগ্রি অর্জন করেছে এই ধরনের গাছগাছালি নিয়ে, তাদের কাছ থেকে আপনি নেন, এটা আমি বলবো। তাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে, এখানে কোনো আপনার কোনো প্রোডাক্টের বা আপনার নিজের মাতব্বরি এখানে চলবে না। ওই প্রোডাক্ট ওই ওই রকমই থাকতে হবে। হয়তো আপনি লেভেল চেঞ্জ করতে পারেন, হয়তো আপনি প্যাকেজিং চেঞ্জ করতে পারেন, কিন্তু ওই প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন না। ওই প্রোডাক্ট চেঞ্জ করলে আপনি তো বুঝবেন না এর সাথে কি দিলে কি হবে, তাহলে ঝামেলা হবে। হ্যাঁ, ন্যাচারাল জিনিসও যে ক্ষতি করে না সেটাও বলা যাবে না। ন্যাচারাল জিনিস ক্ষতি করে মানে আপনার কখন, পরামর্শ যখন আপনার হচ্ছে যে কাজ হয় ডক্টরি পড়াশোনা করো, অথবা হচ্ছে যারা পড়াশোনা অথবা যে করে এই সেক্টরে অভিজ্ঞ লাইনে, তাদের কাছ থেকে পণ্য নাও। জি জি জি, আপনি এটাই যে আমি যে বলতে চাই। ব্যক্তিগত জীবনে একজন উদ্যোক্তা, পাশাপাশি হচ্ছে একজন আয়ুর্বেদিক চিকিৎসক, তো এই জায়গা থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনার ভবিষ্যতের জন্য কি করতে চাচ্ছেন? আমাদের দেশ, আমাদের সমাজের জন্য আপনার পরিকল্পনাটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার পরিকল্পনা হচ্ছে আমি নিজের হাতে তো ওষুধ তৈরি করতে বেশি পছন্দ করি। সব ওষুধ তো আর আমি তৈরি করতে পারবো না। আমি একটা এমন আয়ুর্বেদিক থেরাপি, বিউটি থেরাপি এটা দেওয়ার চেষ্টা করব, যেখানে অনেকে আমার নিজের কাছেই এসেই যেন আমার নিজের যত্নে, আমি যেন তাদেরকে যত্ন করে সেই ফেসিয়াল বলে, ন্যাচারাল ফেসিয়াল যেটা, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, তারপর হচ্ছে বডি ম্যাসাজ। বডি ম্যাসাজটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ম্যাসাজ। ম্যাসাজ, প্রলেপ। হ্যাঁ, প্রলেপটা আমরা ওই যে ফেস প্যাক যেভাবে লাগাই ওটাকে প্রলেপ বলা হয়। তো দেখা যাচ্ছে যে লেপ, ওটাকে লেপ বলা হয়। হ্যাঁ, লেপ বিধি বলে। তো এই যে ম্যাসাজ করা, এই অয়েল দিয়ে ম্যাসাজ করা, এটা কিন্তু আমাদের অনেক দরকার। হ্যাঁ, আমাদের যে ভিতরে টক্সিন থাকে এটাও কিন্তু অনেকটা সাহায্য করে, ব্যথা রিমুভ গুলো করতে পারে। ব্যথা যে আমাদের যে বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে না, তো ওই ব্যথা রিমুভ করতে সাহায্য করে। এগুলো আসলে দরকার আছে, সেই জন্য একটা সেন্টার আমার খুব দরকার, যে আসলে মানুষটা ভালো চিকিৎসার জন্য পায়। এটা কিন্তু আপনার মানে আমাদের দেশের বাইরে ওনাদের কিন্তু এগুলো চালু আছে। ওনাদের কিন্তু কেমিক্যাল বেজের কোনো পার্লার নেই। হ্যাঁ, কেমিক্যাল বেজের কোনো পার্লার নেই। ওনাদের কিন্তু অনেক আয়ুর্বেদ দিয়েই তারা কাজ করছে, এবং সেখানটার মানে ঢুকলেই আপনার এত ভালো লাগবে। আমি চাচ্ছি সেরকম একটা কিছু করতে, যে মানুষ যেন গেট দিয়ে ঢুকতেই তার ফিল হয়। আরেকটা বিষয় বলে দেই এখানে, আরেকটা কথা, কখন সময় শেষ হবে যে আমি জানি না, কিন্তু আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে মেডিটেশন। আমাদের মানসিক, আমাদের শারীরিক স্বাস্থ্যটা তো চিন্তা করলাম, আমরা সুস্থ থাকবো কিভাবে, ঠিক আছে, কিন্তু আরেকটা সুস্থের জায়গা আছে, সেটা হচ্ছে মেডিটেশন। মানসিক শান্তিটা খুবই দরকার। আমরা সবাই অস্থিরতার মধ্যে আছি, আমাদের মধ্যে এখন হাই হুতাশ, কি করতে পারছি না, কেন পাচ্ছি না, হচ্ছে না কেন, আমি এখনই মরে যাব। কালকে আমি একটা মেডিটেশনের ইয়েতে জয়েন ছিলাম, সেখানে দেখলাম যে আমার আর ভালো লাগে না, আমার মনে চায় আমি মরে যাই। আমি ৩ বার ফাঁসি দিয়েছিলাম, আমাদের মানে এখন ম্যাক্সিমামই তিনবার সে দেখা যায় আগুন আশেপাশের দিকে লাগিয়েছে। তাকালে ডিপ্রেশনের পেশেন্ট অনেক বেশি মনে হয় ডিপ্রেশনের আমার পেশেন্ট, কাছে ব্যক্তিগত। তারা হচ্ছে, তিনি বলতেছেন আমি ৩ বার ফাঁস লাগিয়েছি আবার সেখান থেকে চলে আসছি। তাহলে বোঝো ওই মানুষটা
কি পরিমাণ যন্ত্রণায় আছে মেডিটেশনের ভিতরে, সেটা বলছিল। অনেকে অনেক যন্ত্রণায় আছে, এমনকি সবচেয়ে বেশি দেখবা যে খেয়াল ডিপ্রেশনে থাকে হলো গিয়ে 11 বছর থেকে 16 বছরের বাচ্চারা, 18 বছর পর্যন্ত রিক্স। এদের দিকে আসলে নজরটা আমাদের দেওয়া উচিত। এদেরকে আমরা প্রপার সেই যত্নটা করতে পারছি না, এদের দিকে নজর দেওয়া উচিত। এরা কিন্তু একটা মানে অনিশ্চয়তায় ভুগে, কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু তারা ভালোবাসা পাচ্ছে, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে আমরা কিছু পাচ্ছি না, এটা মনে করছে। এই সময়টা তাদেরকে একটু গাইড করতে হবে, কারণ এই সময় সুইসাইড করার একটা প্রবণতা বেশি। আর এখন তো মনে করে মিডিয়া যুগ, প্রেম প্রীতি আমি বলবো, আমার আয়ুর্বেদ ভাষায় বলি, প্রীতি করার মানে কোনো বয়স লাগে না, এরকম আর কি। তো ওই বয়সটা যে আসলে ওদের সময় না, এটা ওরা বোঝে না। রঙিন চশমা, রঙিন হচ্ছে গিয়ে কি বলে, সবকিছু রঙিন লাগে, তারপরে হরমোনাল একটা চেঞ্জ আসে। তো ওই সময়টা ওদের কাছে মনে হয় কি বাবা মার চেয়ে সবচেয়ে আপন বোধহয় ফ্রেন্ড। এরা কিন্তু ভুল পথে নেয়, এটা বোঝে না, বুঝছেন? এরা কিন্তু ভুল পথে নেয়। তো এগুলা থেকে আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে একটু সচেতন রাখতে হবে। আরেকটা হলো বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, ও আসলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এতক্ষণ কেন থাকলো, এগুলো আপনাদের জানতে হবে। ও আসলে নেশাগ্রস্ত হয়ে গেল কিনা, বা ওরকে বুঝতে পারবেন আপনি ওয়াশরুমে গেলে। ও যখন ওয়াশরুমে যাবে, ওই ওয়াশরুমে তখন আপনি ঢুকলেই বুঝতে পারবেন ও নেশাগ্রস্ত আছে কিনা। কিভাবে ঠিক এটা আছে? বুঝতে পারবো ওয়াশরুমে গেলে? সে যেই নিকোটিন গুলো, সে যেইগুলো গ্রহণ করবে, সেগুলোর একটা বাজে সেন্ট আছে। নর্মাল ওয়াশরুমে গেলে যে ইউরিনের বা স্টুলের যে গন্ধটা হ্যাঁ থাকে, সেটা অস্বাভাবিক, অন্যরকম লাগবে আপনার কাছে। আপনি খেয়াল করে দেখবেন যে যেই সকল পুরুষরা সিগারেট খায়, তারা গেলে সেখানে একটা দেখবেন ধুমাটে ধুমাটে একটা গন্ধ, পোড়া পোড়া একটা গন্ধ দেখবেন, এবং তাদের বডিতেও গন্ধ। কিন্তু মেয়েদের বুঝতে ক্ষেত্রে পারছেন? তাহলে কি করে বুঝবো? মেয়েরা তো এত সিগারেটে আচ্ছা, আসক্ত থাকে না। যারা থাকে না তাদের তো সমস্যা নেই, তাদের সমস্যা নেই, আচ্ছা, কিন্তু এখানে আবার আছে যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে, তারাও কিন্তু বুঝতে পারবে। ওটার একটু অভিজ্ঞতা লাগবে। ওটা যারা আচ্ছা, মানে ঠিক আছে। তার নরমালি মানে চিন্তা করেন। ওভারঅল আপনার কাছ থেকে এই বিষয়গুলো জানতে গেলে আসলে এই 30-40 মিনিটে হবে না, আপনাকে লম্বা সময় নিয়ে আপনার সাথে আমাদের বসতে হবে। আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো একবার আপনার সাথে এই বিশেষ, একটুখানি মানে আরেকটু আজকে তো বলি। আসলে প্রথম দিনের কথা, অনেকগুলো টপিক অ্যাড হয়ে গেছে, মানে বিশেষ কোনো একটা টপিক ধরে আপনার সাথে কথা বলার চেষ্টা করতে হবে হ্যাঁ, আমাদের। হ্যাঁ। তো আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে আরেকটু এসেছি। বলি, আহ আয়ুর্বেদ কিন্তু এমন একটা মানে জায়গা যেখানে ডায়াগনোসিস করতে কিন্তু এত বেশি ওই হসপিটালে হাজার হাজার টাকা খরচ করতে হয় না। হাজার হাজার টাকা খরচ করতে হয় না। এখনো বলতেছি সবাইকে, আপনার মাধ্যমে মেসেজ দিচ্ছি, আপনারা সবাই আয়ুর্বেদে চলে আসেন, ন্যাচারাল প্রোডাক্ট গ্রহণ করেন। আর সবচেয়ে বলবো ত্রিফলা, যেখান থেকে পারেন ত্রিফলার চা। আমি রেডি করেছি ত্রিফলা চা, যাতে আমার ক্লায়েন্টরা কষ্ট না হয়। তাদের এরকম করে অনেকে ভিজিয়ে রাখা পছন্দ করে না, বা অনেকে ছেঁকে খাবে, বা অনেক ঝামেলা থাকে যেগুলো নিয়ম বলে দেয়। তাহলে আমি চিন্তা করলাম যে তাদেরকে এমন রেডি কিছু তৈরি করে দিই যাতে তারা হয়, খেয়ে উপকৃত হয়, তাদের এত ঝামেলা না লাগে, কারণ এখন ব্যস্ত জীবন। তো আমি বলছি ত্রিফলা সবাই খান, যাতে বডি ক্লিন হয়ে থাকে, বডি ক্লিন করেন, টক্সিন দূর করেন। এটা হলো মূল কথা। ডায়াগনোসিস করা লাগবে না, আপনি নিজেই নিজেকে সুস্থ করতে পারবেন। এইটাই মেসেজ, এটাই দিতে চাচ্ছি, যে আপনি নিজেই অনেক নিজেকে সুস্থ ধন্যবাদ করুন। যে আমাদের এই রোজকার বন্ধনের মাধ্যমে যারা দর্শকরা রয়েছেন, ফিরোজ আপা যেটা বললেন, অবশ্যই আপনারা ত্রিফলার চা খাবেন। এটার অনেক গুণাগুণ আমি হয়তো বুঝিয়ে বলতে পারবো না, আমরা আপার সাথে আরো একদিন চেষ্টা করব যে বিশেষ কোনো টপিকস নিয়ে আলাদা করে কথা বলার জন্য। তো আমরা ইতিমধ্যে কথার মধ্যে কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে আপা আমাদের একজন প্রকৃতি প্রেমী মানুষ, একজন চিকিৎসক, একজন উদ্যোক্তা, এবং হয়তোবা কথার মধ্যে না জানা আরো অনেক গুণাবলী তার মধ্যে রয়েছে। তো আমি আপার মুখ থেকেই শুনতে চাই, আপা এমন কোনো গুণাবলী আছে যেটা আমরা আসলে এখনো জানি না, বা আপনি একটু প্রকাশ করতে পারলে আপনার কাছে একটু ভালো লাগবে? অনেকেই আচ্ছা, ভালো, আমি অনেক কিছু ভালো আমি জানে বা শৈশবের স্মৃতি লুকোচুরি থেকে করে যায়। নাচ আমরা করতাম, এরকম কিছু একটা চাচ্ছি। লুকোচুরি করে নাচ গান। করতাম, আবার গান করতাম। আচ্ছা, গানটা আমার বাবা বলেছে, এটা অনুমতি দিয়েছে, কিন্তু নাচ করার অনুমতি দেয় নাই। কিন্তু আমার খুব ভালো লাগতো নাচ করতে। আমি লুকোচুরি করে নাচ করতাম, এবং আমার কিন্তু ঢেউটিনের অ্যাড গিয়েছে এটিএন বাংলায়, তারপরে একুশে টেলিভিশনে মিউজিক ভিডিও গিয়েছিল সেই শুরুতে, অনেক আগের কথা, যখন বিটিভি একমাত্র ছিল, তারপরে আসছে ইটিভি, তারপরে এটিএন। এগুলো পরপর যে আরো আসছে সেগুলোর খবর আমি জানি না, কিন্তু আমি এগুলোতে কাজ করেছি, এটাই আমি বলতে পারি।
আর গান এই করতাম। তথ্যটা আমাদের জানা ছিল না। আমি তাহলে মাঝে মাঝে আমরা সুযোগ একটু পেলে গান একদম করি। আচ্ছা, এই কথাটা খুব ভালো লাগলো আপনার। তো যাবার একদম শেষ, একেবারে শেষ মুহূর্তে এসে আপনার কাছে তাহলে একটু গান শুনতে চাচ্ছি। কয়েকটা লাইন যদি একটু সময় করে শোনান আমাদেরকে। এই তো ঝামেলায় ফেললেন, লাইনের কথা বলি তো ভুলে যাই সব লাইন। আসলে যতটুকু মনে আচ্ছা, থাকে এই ততটুকুই আমরা মুহূর্তে যেটা শুনি। মনে আছে, কিন্তু আমি না ভুলে গিয়েছি যে মানে আসলে অনেকদিন ধরে চর্চা করা হয় না। বিষয়টা হলো যে নিজেরও পড়াশোনার বিষয়, তারপর বাচ্চাদের, এগুলো সব মিলে আসলে হচ্ছে না। এদের সাথে যে সারেগামা গাইতে হয় সারাদিন, এই এটা করিস না ওটা করিস না, সবই ভুলে যাই এর জন্য, বুঝছেন? তো যেটা মনে আছে সেটা বলি আপাতত, ভুল হলে ক্ষমা করবেন। অবশ্যই, অবশ্যই, নজরুল গীতি আমার খুব অবশ্যই। পছন্দের একটা গান, এবং ছোটবেলায় যেটা গাইতাম, যেটা থেকে আমার শুরু আর কি, সেটা। আচ্ছা, আচ্ছা। আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান, মালার ফুলে চড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে দাদের কুহুকে কা, কপলে তার অশ্রু রেখা, একা যাহার প্রাণ মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। আপনি জানেন কতদিন পরে এই গানটা শুনতে চাইছেন? অনেক বছর। আমি ভুলে গেছি মনে হয় একটা লাইন। কিন্তু ধন্যবাদ আপা আপনাকে। মানে আরো প্রিপারেশন গলার নিয়ে একটু সুর বললেন। বলবো বা হচ্ছে কি বলবো, যদিও আমি শিল্পী না, তারপরও আপনি অনেক ভালো গেয়েছেন, খুবই ভালো লাগলো। আমার মনে হয় একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতিকে ভালোবাসা, একটু গান মানে গলা ছেড়ে একটু গান গাওয়া, এই বিষয়গুলোকে মানে একটা মানুষের বেঁচে থাকা বা একটা মানুষের ভিতরের ছেলে মানুষটাকে জাগিয়ে রাখে। এই বিষয়গুলো খুবই ভালো লাগলো আপা। আর সবচেয়ে বিষয় যেটা ভালো লাগছে যে আপনি সংসার সামলাচ্ছেন, বাচ্চা সামলাচ্ছেন, তারপরও আপনি নিজের যে আলাদা একটা পরিচয়, এই পরিচয়ের জায়গাটা একদম স্ট্রংলি ধরে রাখার জন্য মানে এক কথা বলতে গেলে লড়াই করে যাচ্ছেন। ফাইট কারণ করছি, আমি যেটা ফাইট। ফিল করি যে হ্যাঁ, একটা সময় বাচ্চারা বড় হয়ে যাবে, তখন কিন্তু ওদের হুম। নিজের একটা আলাদা জগৎ থাকবে। তখন কিন্তু ওই নিজে আবার সেই মানে আমি একা একা এরকম ফিল হবে। কিন্তু আমার মনে হয় যে আপনার মতো যারা এই সময়টাতে এই যে কর্ম নিয়ে ব্যস্ত আছেন, তারা একা হবেন না কখনোই। না, 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 কখনোই একা হবো না। আর আমি একা কখনোই ছিলাম না। বললাম না যে গুটি, গুটি পায়ে যখন হাঁটা শিখেছি তখন থেকেই আমি ব্যস্ত, এখনো আমি ব্যস্ত। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত অনেক তোমাদের জন্য, সবার জন্য কিছু করে যেতে চাচ্ছি। কারণ আয়ুর্বেদের মধ্যে আমি সবাইকে আনতে চাচ্ছি। এই নেটওয়ার্কের মধ্যে সবাইকে ঢোকাবো। কারণ আমাকে বাঁচতে হবে। আর সামনে যে ভয়াবহ দিনগুলো আসতেছে, রেডি থাকো যে যারা নাকি আয়ুর্বেদের মধ্যে থাকবা না, তারা কিন্তু ভয়ংকর অবস্থায় পড়ে যাবা। ভয়ংকর অবস্থায়। এগুলো আমি বলতেছি। এখন আমি প্রকাশ করতেছি না কেন জানো? যে মানে যাকে আমি সামনাসামনি পাই তাকে বলি। কিন্তু এখন আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশটা করছি না এই কারণে যে আমার এখনো পড়া শেষ হয়নি। শেষ হোক, এটা নিয়ে অনেক রিসার্চ করার ব্যাপার আছে। তারপরে একটু সবাইকে একটু করে বলবো। যতটুকু জ্ঞান অর্জন করবো ততটুকু করে বলবো আচ্ছা, আরকি। নিজে আরো প্রিপেয়ার হয়ে তারপরে সবাইকে হ্যাঁ, জানাবেন। হ্যাঁ, তো হ্যাঁ, সেটাই। আপা, আসলে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান সময় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। একেবারে শেষ মুহূর্তে আমি আপনার কাছে একটু শুধু বলবো যে আমাদের রোজকার বন্ধনের অতিথিদের অনেক অতিথি আমরা পেয়েছি, তার মধ্যে আপনি একজন চিকিৎসক। তো সেই জায়গা থেকে আপনি কি আমাদের রোজকার বন্ধনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, এবং রোজকার খবরকে আলাদা করে কিছু বলার আছে কিনা? আমার অনেক ভালো লেগেছে রোজকার খবর। আমি তুমি অনেকদিন ধরে আমাকে বলতেছিলে, কিন্তু আমি আসলে ইয়ে করতে পারতেছিলাম না। অনেক ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। এই যে নিজের জন্য যে আড্ডাটা দিলাম না, এটা কিন্তু আমার অনেক রোগের উপকার হবে জানো? আর তুমিও যে আড্ডাটা দিচ্ছ, আচ্ছা, এই আড্ডা দেওয়া এটাও আমার অনেক, রোগের উপকার। হ্যাঁ, অনেক রোগের উপকার হবে। আমার যে এখন যে হরমোনটা বের হয়েছে, রিলিজ হয়েছে, আমি যে হাসতেছি, আমি যে তোমার সাথে কথা বলতেছি, আমি আমার কাজটাকে তোমাদের কাছে তুলে ধরছি, এবং তুমি আমার সাথে মানে যেই ধরনের কথোপকথন বলছো, এটাতেও কিন্তু আমাদের একটা মানে কি বলবো, একটা হরমোন রিলিজ হচ্ছে, যেটা নাকি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে।
তাহলে কেন আড্ডা দিব না? আড্ডা কিন্তু দেওয়া উচিত। তবে ভালো ভালো কাজের জন্য আড্ডা দেওয়া খুবই ভালো। আর আমি বলবো আপনারা সবাই নিয়মের মধ্যে আসেন। আর শিল্পপূরণকে তো অবশ্যই বলবো, ও ভালো ভালো কাজ করছে। আশা করছি ও যেন আরো ভালো কাজ করে। এরকম উদ্যোক্তাদের একদম খুঁজে খুঁজে বের করো, যারা নাকি সমাজের জন্য ভালো কিছু করছে, ভালো কিছু করবে। সেটা হোক একটা থ্রি পিস, হোক একটা কি বলে একটা প্রোডাক্ট তৈরি করে, যে কোনো প্রোডাক্টই হোক, সেটা সমাজের জন্য কতটা ভালো, কি দরকার, সেগুলো নিয়ে তুলে ধরো। এটাই আমার কাছে মানে আমি কামনা করি। আর আমাকে চয়েস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি মানে বলে বোঝাতে পারবো না, যে কথাগুলো আমার অনেক দিনের লুকায়িত ছিল। কত কত স্টেজে গিয়েছি, বলতে পারছি মতো 2-3 লাইন, বেশিক্ষণ বলতে পারিনি। এখনো মনে হয় আরো অনেক কথা বাকি ছিল, বুঝছো? যদি আরো বলতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো। অনেক কথা বাকি রয়েছে, যাক ইনশাল্লাহ আমরা আরেকদিন হচ্ছে আমাদের বলবো। তো রোজকার বন্ধনের প্রোগ্রামটা কন্টিনিউ চলবে। আমি কিন্তু কথার মধ্যে বলেই দিলাম যে আসলে আপনার কাছে এইভাবে কথা শুনে হবে না, এক একটা টপিক ধরে ধরে আপনার কাছ থেকে আমাদের কথা শুনতে হবে। ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করব আমাদের শিডিউল অনুযায়ী, যদি আবার আপনার শিডিউল মিলাতে পারি। হ্যাঁ, স্কিন তো কেয়ারের ধন্যবাদ, প্রোডাক্টের হ্যাঁ পাশাপাশি ফিরোজা আপা, আপনাকে অন্যান্য অন্যান্য অসংখ্য রোগেরও ধন্যবাদ চিকিৎসা করে। জানাচ্ছি। এই অনেক স্কিন ধন্যবাদ কেয়ারের আপা প্রোডাক্টের আপনাকে। সাথে আপু, স্কিন কেয়ারের প্রোডাক্টের হ্যাঁ হ্যাঁ, সাথেও রোগেরও অনেক ইয়া পাবে, চিকিৎসা পাবে ইনশাল্লাহ। সামনে সেগুলোই করছি। ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার সেই সুন্দর সুন্দর প্রোডাক্ট, সুন্দর সুন্দর পরামর্শের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি ফিরোজা বেগম আপুকে। আপু অসম্ভব সুন্দর করে আসলে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান আমাদের জন্য সবসময় খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি আয়ুর্বেদ চিকিৎসার কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আপনারা যারা দর্শক রয়েছেন আপনাদেরও কাজে লাগবে, এবং আসলে আমরা যদি নিয়মের মধ্যে থাকতে পারি, সত্যি অনেক কিছুই অনেক সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিপার্শ্বিক প্রতিটা ক্ষেত্রে এই নিয়ম মেনে চলাটা আসলে একটা সৌন্দর্য, সেটা প্রকাশ পাবে। আর আপু যে তার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করলেন, আমরা হয়তো এখান থেকে নিজেরা কিছু অর্জন করতে পারবো, এবং সবসময় আসলে আমরা পজিটিভ অর্জনের চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। তো আজকের এই রোজকার বন্ধনের অনুষ্ঠানে আমাদের যে আমরা যে কারণে বন্ধন নামটা দিয়েছিলাম, যে বন্ধন কেবল আসলে একটি সম্পর্ক নয়, এটি একে অপরের পাশে থাকা, ভালোবাসা ভাগাভাগি করা, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা। আমার মনে হয় আমাদের আজকের অতিথির কথার মধ্যে এই বিষয়গুলো একেবারে স্পষ্টই আপনারা বুঝতে পেরেছেন এবং ফুটে উঠেছে। তো আমরা আমাদের এই রকমেরই বিভিন্ন অতিথি যারা আসবেন তাদের কাছ থেকে চেষ্টা করব পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানে আলোকিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো উপস্থাপন করার, এবং এই অতিথিদের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো আমাদের মধ্যে ধারণ করারও চেষ্টা করব। আজকের পর্ব আমরা এখানে শেষ করতে চাচ্ছি, তবে এই পর্ব শেষ মানেই তো শেষ নয়। আপনি মনে রাখবেন যে আপনি যেখানেই থাকুন না কেন, বন্ধনটাই হচ্ছে আপনার আসল শক্তি। আমরা আজকের অতিথির মাধ্যমে জানতে পারলাম যে প্রকৃতির সাথে তার যে বন্ধন, সেই বন্ধনের জায়গা থেকেই কিন্তু সে আজকে একজন চিকিৎসক, একজন উদ্যোক্তা বা একজন ভালো মানুষ। তো আমরা আসলে শুধুমাত্র মানুষে মানুষে নাই, প্রকৃতির সাথেও আমাদের বন্ধনটা তৈরি করব। এবং পরের পর্বে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজকার খবরের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।